প্রিয় দর্শক, প্রতি শুক্রবার রাত 10টা মানেই খেলার আড্ডা। স্বাগত সবাইকে, সাথে আছি শেখ আশিক। আজকে আড্ডায় আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক জালিয়া আক্তার এবং ক্রীড়া সাংবাদিক পিঙ্কি সানোয়ার। স্বাগত জানাচ্ছি দুজনকেই। আর আজকে আমাদের সাথে আড্ডা হবে বেশ কিছু বিষয় নিয়ে এবং নারী ফুটবলের বিভিন্ন ইস্যু নিয়ে। তো আজকের আড্ডার আমাদের মূল টপিক সেটি হচ্ছে নারী ফুটবলের বর্তমান অবস্থা এবং নারী ফুটবলে কোচের বিরুদ্ধে বিদ্রোহ। বাফুফে এখন কি করবে? একই সঙ্গে আমরা আলোচনা করব সাবিনাদের সরিয়ে দিলেই কি হয়ে যাবে সমাধান। পিঙ্কি সানোয়ার, জালিয়া আক্তার, দুজনকেই স্বাগত জানাচ্ছি। তো আজকে কিন্তু আমরা খুবই বার্নিং একটি কোশ্চেন নিয়ে হাজির হয়েছি এবং খুবই জরুরি বিষয়ে আলোচনা হচ্ছে এবং গত কয়েকদিন ধরে নারী ফুটবলের এই ইস্যুগুলো নিয়ে খুব বেশি উত্তাল দেশের সর্বস্তরে। এই যে বিপিএল এর বিভিন্ন ইস্যুর মাঝখানেও কিন্তু এই ইস্যুটা বেশ আলোড়ন তৈরি করেছে। নিশ্চয়ই আপনারাও শুরু থেকেই ফলো করছেন বিষয়টা, যেহেতু আপনারা সাবেক ফুটবলার এবং একই সঙ্গে পিঙ্কি সানোয়ার ক্রীড়া সাংবাদিক। তো সব মিলে আসলে কি মনে হচ্ছে, ঘটনা আসলে কোন দিকে যাচ্ছে পিঙ্কি সানোয়ার? আসলে ঘটনা খুব দুঃখজনক। ফুটবলের এই ক্রান্তিকালে আসলে আমি যদি বলি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আলো ছড়িয়েছে কিন্তু মেয়েরা। যতগুলো রেজাল্ট আপনি যদি পুরুষ দল বলেন, মহিলা দল বলেন, সব ক্রিকেট ফুটবল সব মিলিয়ে কিন্তু এই মেয়েরাই কিন্তু বারবার রেজাল্ট এনেছে। ট্রফি, সরাসরি যে ট্রফির কথা, একদম ইন্টারন্যাশনাল ট্রফি তারা এনেছে। এখন ফুটবল একটা ক্রান্তিকাল যাচ্ছে, পুরো দেশের সিচুয়েশনই কিন্তু একটু আমি বলবো যে একটা সংস্কারের দিকে যাচ্ছে। সেই সময় আসলে এই ধরনের ডিসিশন যখন প্লেয়াররা নিয়েছে, এটা আসলে একটু দুঃখজনক আমি বলবো, কারণ এখানে কিন্তু প্রফেশনালিজমের উপরে একটু প্রশ্ন উঠেই যায়। আচ্ছা জালিয়া আক্তার, আমরা যদি সরাসরি আমাদের শোর টাইটেলের দিকে যাই, যে হচ্ছে কোচের বিরুদ্ধে আন্দোলন, দায় মানে বাফুফের দায় আসলে কতটুকু, এখানে যদি আমরা একটু স্পেসিফিকলি বলি, সেটা হচ্ছে এই যে আজকে গণমাধ্যমে আসছে বিষয়গুলো, সামাজিক মাধ্যমে চলে এসেছে এবং দেশের সর্বস্তরের মানুষ বিষয়টা জেনে গেছে। তো এই জানার আগ পর্যন্ত কি বাফুফের আরেকটু কোনো কিছু করার সুযোগ ছিল কিনা, যে মানে গণমাধ্যমে না এনে বা বিষয়টা পাবলিক না করে যদি আরেকটু নিজেদের মধ্যে মিউচুয়াল করে ফেলা যেত ফুটবল ফেডারেশন এবং মেয়েদের মধ্যে? আচ্ছা, বিষয়টি গণমাধ্যমে এনেছে কিন্তু বাফুফে না, প্লেয়াররা এনেছে। এখানে একটু বিষয়টা হচ্ছে যে কালকে যে তারা যে প্রেস মিট করেছে, এটা কিন্তু বাফুফের প্রেস মিট ছিল না, এটা করেছে প্লেয়াররা করেছে। সো প্লেয়াররাই কিন্তু আপনার যখন নেপালে যেই লাস্ট সাফে প্রথম ম্যাচেই যখন পাকিস্তানের সাথে তিনজন সিনিয়রকে না নামানো হয়েছে, একজন ইনজুরি ছিল, হ্যাঁ, আরেকজন দুজনকে একটু পরে কোচ খেলাবেন। একটা কোচ তার স্ট্র্যাটেজি ফলো করবেন, সেটা খুবই স্বাভাবিক। সে যদি নবীনদেরকে খেলিয়ে একটা নবীন আর প্রবীণের কম্বাইন্ড একটা কিছু করতে চায়, সেটাকে একটু সময় দিতে হবে। যেহেতু এই কোচ পিটার বাটলারের ওইটা প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এই টিমটার সাথে, তো ওই সময় থেকে অ্যাকচুয়ালি সমস্যাটা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পরে তারা বলছে যে তাদের সাথে কোচ বসেননি, আবার কোচ বলেছে আমি বসতে চেয়েছি, ওরা বসেনি। আমরা যেটা গণমাধ্যমের বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এই নিউজগুলো আসছে। তো এখানে কিন্তু ফুটবল ফেডারেশন জানান দেয়নি একটা বিষয়। সেখানে আমার কাছে মনে হয় যে হলেও হতে পারতো, সেটা হচ্ছে যে এই ফুটবলারদের কেউ না কেউ গার্ডিয়ান আছে অবশ্যই। প্রত্যেকজনই কিন্তু কাউকে না কাউকে আইডল মনে করে কিংবা গার্ডিয়ান মনে করে, তার সাথে তার সমস্যাগুলো শেয়ার করতে পারে। একটা শেয়ারের জায়গা তো নিশ্চিত আছে। এত বছর যাবত তারা যখন খেলছে, তাদের কিন্তু তাদের সমস্যা বলার আমি মনে করি অনেক জায়গা আছে, অনেক প্ল্যাটফর্ম আছে। সোশ্যাল মিডিয়াতে এসে না শুরুতেই এরকম একটা হার্ড লাইনে যাওয়ার আগে আর একটু ভেবে চিন্তে যাওয়া উচিত ছিল। আমার মনে হয় তাদের আরেকটু সময় নেওয়া উচিত ছিল, বোঝা উচিত ছিল যাদেরকে বলা সম্ভব তৃতীয় পক্ষ, যে কিনা বিষয়টাকে বুঝতে পারতো, বুঝে একটা সমাধানের দিকে যেতে পারতো। ওরকম একটা জায়গায় আমি মনে করি খেলোয়াড়দের যাওয়া উচিত ছিল। আর বাফুফের কথা যেটা বলছেন, এখন বাফুফে বিষয়টা নিয়ে বাফুফের কাছে সরাসরি কালকে প্রেস মিটের আগেই তারা কবে গেছে, কিংবা পিটার বাটলারের সাথে এই কি বলে নবায়নের আগে গেছে না পরে গেছে, এটাও তো একটা কোশ্চেন। যদি নবায়নের পরে যে থাকে, কিছু করার নেই, সে তো মানে অ্যাসাইন হয়ে গেছে। স্যাক করতে গেলে তো বড় একটা অঙ্কের ডোনেশন তাকে দিতে হবে। স্যাক শব্দটাও আমি মনে করি না যে ওনার ক্ষেত্রে এটা যায়, কারণ যেই ধরনের তাদের একটা প্রেস মিটে যেটা দিয়েছে, যে স্টেটমেন্ট দিয়েছে তারা, কেন তারা পিটার বাটলার ট্রেনিং করতে চায় না, আমার মনে হয় আমার সাথে অনেকে একমত হবেন যে ভ্যালিড কোনো রিজনই দেখি নাই। তারা পারফরমেন্সের কথা বলেছে যে আমাকে মাঠে খেলাই নাই, আমি কোচ 3টা চেঞ্জ করেছে, 5টার কার্ড আনা দরকার ছিল, 2টা কার্ড আনে নাই, কৃষ্ণাকে জার্সি নাম্বার জিজ্ঞেস করেছে। মানে হ্যাঁ, একদম কোচকে নিয়ে এই ধরনের মন্তব্য করাটা আমার কাছে মনে হয় না যে তাদের এই জায়গাগুলো একটু
বোঝা উচিত ছিল। খারাপ লাগতে পারে, একটা জায়গায় কাজ করতে গেলে আপনার উপর নিচ হতে পারে, ভালো লাগা খারাপ লাগা কাজ করতে পারে, তো 1-to-1 কোচের সাথে কথা বলা উচিত ছিল। এখন তারা বলেছে কি না আই এম নট শিওর। তারপরে তো চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন ট্রফিটাও একসাথে শেয়ার করেছে, সবকিছু দলটা শেষ পর্যন্ত রেজাল্ট করে এসেছে। কোচ নিজে কিন্তু বলেছিল যে আমি সরে যাই। করেছে, অন্য কারো আন্ডারে করেনি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় তারা একটা ঝটিকা সিদ্ধান্ত নিয়েছে খুবই হার্ড লাইনে, যেটা এভাবে না নিলেও পারতো। পিঙ্কি, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন দেখি যে এই যে আন্দোলন বা এই পর্যায়ে মেয়েদের কথাগুলো উঠছে, এর মধ্যে অন্যতম একটা কথা উঠেছে যে বেতন বকেয়া বা বেতন ভাতা কিছু একটা, কিন্তু যখন প্রেস মিট হলো কিংবা এই তারা কথা বলছে, এইখানে কিন্তু বেতনের কোনো শব্দ উচ্চারণই হয়নি। এই বিষয়টাকে আপনার কাছে একটু গোলমেলে লাগছে কিনা? আমার কাছে আসলে অনেকগুলো বিষয় গোলমেলে লেগেছে। যেমন আপু যেটা বলছিল, আই এগ্রি উইথ হার, যে আসলে ইজি অ্যাক্সেস টু মিডিয়া, আমরা যারা খেলেছি, আমি নিজেও খেলেছি, আমি সবসময় প্লেয়ারদের পক্ষেই কথা বলে থাকি, কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, হ্যাঁ, সো আপনি কিন্তু ওইগুলো ব্রিচ করতে পারবেন না। আপনি আপনার কোনো একটা দাবি দেওয়া থাকলে টিম ম্যানেজার আছে, তারপর হচ্ছে আপনার মিডিয়া ম্যানেজার আছে, এর থেকেও আপনি যদি রাইট, আপনি তাদের সাথে কথা বলেন। আপনি এতগুলো প্লেয়ার, আপনি সরাসরি মিডিয়ার সামনে কিন্তু এসে আপনি একটা ফেডারেশনকে নিয়ে আসলে এইভাবে একদম আঙুল তুলে কথা বলাটা, এটা প্লেয়ারদের আসলে সমীচীন নয়, প্লেয়ারদের জন্য সুলভ মনে হচ্ছে না, একদমই না। প্রফেশনালিজমের মধ্যে এটা আমি বলবো যে পড়ে না। তাদের দাবি দেওয়া থাকতে পারে। কোচ পিটার বাটলারকে নিয়ে কিন্তু অনেক আগে থেকেই সমস্যা চলছে প্লেয়ারদের মধ্যে, এবং সমস্যাগুলো যেটা আপু বললো যে আসলে 3 পৃষ্ঠা যে তারা কমপ্লেইনগুলো দিয়েছে, এটা বারবার পড়ার পর আপনি দেখবেন মেয়েরা কিন্তু স্বভাবতই একটু ইমোশনাল। হ্যাঁ, আমি নিজে ওদের সাথে কাজ করেছি, নিজেরা তো ন্যাশনাল টিমে খেলেছেন, আমি খেলেছি, এবং আমি ওদের সাথে, আমি কিন্তু বসুন্ধরা কিংসে ওরা আমার আন্ডারে খেলেছে, ম্যানেজার ছিলেন, রাইট, আমি ম্যানেজার ছিলাম। সো আমি ওদেরকে খুব কাছ থেকে দেখেছি, আমি ওদেরকে কিন্তু তাদের সঙ্গে আমি দীর্ঘ সময় পার করেছি। সো আমি কিন্তু জানি যে ওদের ইমোশনের জায়গাটা কোথায়। সো এখানে যখন তারা বারবার কমপ্লেন করছিল, আমার মনে হয় যে আসলে ফুটবল ফেডারেশনের কারো সেই ওনারশিপটা নিয়ে তাদের সাথে বসা উচিত ছিল, এবং কোচের সাথেও। কোচ সবসময় স্ট্রিক্ট হবেই। আপনি দেশে কোচ এবং বিদেশি কোচের মধ্যে একটা পার্থক্য থাকে। বাইরের কোচ যারা আসে তারা কিন্তু স্বভাবতই অনেক স্ট্রিক্ট হন, তারা কিন্তু ইমোশনের জায়গাতে তারা কিন্তু ইমোশনাল না, তারা হচ্ছে প্রফেশনাল, পুরাপুরি প্রফেশনাল। সো তারা যখন প্রফেশনালি ডিল করতে যায়, আমাদের দেশের প্লেয়ারদের যে সমস্যা, ইভেন ছেলেদের টিমে আমি দেখেছি, তাদের যে সমস্যা হয়, তারা একটু ইমোশনালি জিনিসটা পার্সোনালি টেক করে বসে। সো এই জায়গাটা, এই আমার মনে হয় যে এই গ্যাপটা কমানোর জন্য দেশীয় কোচও কিন্তু থাকে, যেমন মহিলা টিমে কিন্তু লিটু ভাই আছে, অনন্যা আছে, ওরাও কিন্তু মেরোনা আছে, মেয়েরাও কিন্তু আছে। সো আমার কাছে তারাও কি এটা নিয়ে কোনো স্টেপ নিয়েছে কিনা, এইটা কিন্তু একটু গোলমেলে লাগে। সচক্ষে তারা ওখানে দেখেছে, তারা তো আগে থেকে জানে। সো কিছু বিষয় তো আসলে থাকে, এবং বেতনের যে কথাটা আপনি বলছিলেন, বেতনের সমস্যা কিন্তু অনেক আগে সালাউদ্দিন স্যারের সময় থেকেই কিন্তু ছিল, হ্যাঁ, এবং সেটা কিন্তু সমাধানের বারবার চেষ্টা করেছে। এখন নতুন কমিটি এসছে, তারাও কিন্তু মেয়েদেরকে নিয়ে কাজ করছে, এবং তারাও কিন্তু সে আশ্বাসটা দিয়েছে যে আমরা কাজ করব, সময়টা তো দিতে হবে। যদি বেতন নিয়ে কোনো কথা থাকতো, আপনি যেটা বলেছেন আই অ্যাগ্রি, যে ওরা কিন্তু প্রেস মিটে একবারও বলেনি যে আমাদের বেতন দেওয়া হচ্ছে না বা কিছু। তাদের একটাই দাবি, কোচকে সরিয়ে ফেলতে হবে। কোচকে সরিয়ে ফেলা আসলে কখনোই কোনো সমাধান হতে পারে না। তাহলে নেক্সট যে কোচ আসবে তাকেও আপনি সরাতে যেতে পারেন, যে আপনার সাথে মতের অমিল হচ্ছে, ভালো পছন্দ হচ্ছে না, পছন্দগুলো চেঞ্জ করে দিই। হ্যাঁ, ডালিয়া আক্তার, আপনার কাছে একটু যেতে চাই। আপনি যেহেতু খেলেছেন, কোচ ছিলেন, মানে দুইটা জায়গায় রোল প্লে করেছেন, তো আমরা মেয়েদের কিছু কমপ্লেইন দেখছি, সেটা হচ্ছে তারা ছুটির দিনে কেন তারা কি করছে সেটা নিয়ে কেন খবরদারি করা হচ্ছে, কিংবা হচ্ছে তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি এই বিষয়গুলো তারা মানতে রাজি না, যে আমাদের তো ছুটির দিন। এইগুলো কি আসলে স্পোর্টসম্যানদের সাথে যায় কিনা? যখন আপনি একটা ক্যাম্পে থাকবেন, আপনি যখন ট্রেনিং প্রসেসের মধ্যে থাকবেন, কি খাবেন, কিভাবে ঘুমাবেন, কটায় উঠবেন, এভরিথিং একটা স্কেডিউল করা থাকে, ইভেন দো রেস্ট ডে অলসো। সো এটা কোচই নির্ধারণ করে দেয় সে দিনের কতটুকু সময় রেস্ট নিবে, কিংবা রেস্ট ডেতে তার কতটুকু রেস্ট নেয় এবং কী প্রসেসে রেস্ট নিবে। হ্যাঁ, তার মেন্টাল রিক্রিয়েশনের দরকার আছে, বাট কোচ যদি মনে করে যে এটা তার যেভাবে করা উচিত ছিল সেভাবে সে করেনি। দেখুন, আমি একটু পিঙ্কির পেছনের কথার সাথে এটা একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে এই যে মেয়েদের বেতন ভাতা, এগুলো নিয়ে আমার মনে হয় আমি তো ফুটবলের ক্যাপ্টেন ছিলাম যতদিন, তারপরে যখন খেলা ছেড়েছি 14 সালের পর থেকে আমি আর খেলিনি। তো আমার মনে হয় আমি সবচেয়ে বেশি তাদের বেতন ভাতা নিয়ে কথা বলেছি, তাদের সুবিধা, তারা যে সুবিধা বঞ্চিত হচ্ছে সেটা নিয়ে কথা বলেছি। আজকে তারা যে বিষয় নিয়ে কথা বলছে, আমি ভেরি সরি যে আমি ছোট বোনদের সাথে একাত্মতা প্রকাশ করতে পারছি না, কারণ তারা একদমই মানে একটা রং ট্র্যাকে আছে। সেই রং ট্র্যাকে তারা থাকুক, এটা আমি চাই না।
এখন আপনি বলছেন যে কোচ নির্ধারণ করে দিবে, নিশ্চয়ই কোচ নির্ধারণ করে দিবে যে সে কি করবে না করবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে এখন বলছে যে আমাদের দেশের জনগণ অনেক মানে অনেক ধরনের কমেন্টস করেছে, এই করেছে। আপনি প্রফেশনাল, আপনার Comment ভিতরে দেখাও তো উচিত পেশাদারিত্ব আছে, কমেন্ট দেখলেও আপনি ইমোশনাল হবেন কেন? আপনি যখন ভালো করছেন তখন তো অনেকে বাহবা দিচ্ছে, সবাই দিচ্ছে। আপনি মোরলেস সবাই বাহবা দিচ্ছে। তো ভালো করার পরে বাহবা যখন নিতে পারবেন, আপনি যখন একটা রং কিছু করবেন তখন ওটা অ্যাকসেপ্ট করার টলারেন্সই আপনার ভেতরে থাকা চাই। হ্যাঁ, তারপরে একটা দেখেন যে আমরা খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই। আমরা বাঙালি জাতি একটা ম্যাচ জিতলেই অনেক বেশি সেলিব্রেশন করি, খুব অ্যাপ্রিসিয়েশন করি, হুইচ ইজ ভেরি গুড ফর দ্য মানে ওই মানুষটার জন্য যে আমার মোটিভেশন কাজ করে। তো সাউথ এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন, আমরা এশিয়ান লেভেলের ধারে কাছেও যেতে পারিনি। আমরা এখনও মায়ানমারের সাথে ম্যাচ খেলতে, ইরানের সাথে ম্যাচ খেলতে আমরা ভয় পাই, খেলি না, যে বড় মার্জিনে হেরে যাবে। তখন মানে যে একটা আইওয়াশ হয়ে গেছে না, যে জিতেছি এবং অনেক গোলের ব্যবধানে 8 গোলে, মালয়েশিয়ার সাথে অত গোলে, ওইটার একটা পর্দাটা উঠে যাবে, এরকম একটা বিষয়। তো বড় ম্যাচ না খেললে তো আপনি বুঝবেন না আমাদের অবস্থান কোথায়। কালকে দেখলাম যে ক্যাপ্টেন একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা কেমন ছিল যে ডাগ আউটে যে কোনো কাউকে দাঁড় করিয়ে দিলেই, আপনি কোচের যে বিষয়টা এসেছে এই জন্যই বলছি, ডাগ আউটে যে কাউকে দাঁড় করে দিলেই সাউথ এশিয়া বলতে পারে যে চ্যাম্পিয়ন হবে। আমার কাছে মনে হয় একটু রয়েছে বলা উচিত। হ্যাঁ, কোচ যে কেউ দাঁড়ালেই হয়ে যায় না। আমি এখন বর্তমানে ন্যাশনাল হ্যান্ডবল কোচ। আমি জাস্ট 2 সপ্তাহ আগে মেন্স টিমকে, আন্ডার 18 মেন্স টিমকে এই মানে এশিয়ান লেভেলে খেলিয়ে নিয়ে এসেছি। তো আমি জানি যে আমি একটা সময় এত বছর খেলেছি, সেই 1995 থেকে আমি স্পোর্টসে, তো আজকে 2025, এত বছর যাবত তো কিছু না কিছু তো অভিজ্ঞতা আমার হয়েছে। তো কোচ ছাড়া আপনি ডাগ আউটে যে কাউকে দাঁড় করিয়ে দিলেই যে হয়ে যায়, তাহলে নিশ্চয়ই বাফুফে এত টাকা দিয়ে এত দামি কোচ নিয়ে আসতো না। এখন আবার দেখেন যে কোচ কিছু বললে যে আপনি এত অ্যাটাক হয়ে যাবেন কেন, পার্সোনাল অ্যাটাক হবেন কেন? মেসি পৃথিবীর সেরা খেলোয়াড়, রোনালদো পৃথিবীর ওয়ান অফ দ্য, মানে তারা তো পৃথিবীর এখনো পর্যন্ত, ম্যারাডোনার একটা আলাদা জনরার ছিল, বাট এখন আপনি যদি দেখেন যে মডার্ন ফুটবল, এর চাইতে পৃথিবীতে কেউ ভালো ফুটবল দেখেনি। মেসি বা মানে রোনালদো যা খেলছে, কোচ যখন কথা বলে এখনও তারা মাথা নিচু করে থাকে। কোচ যা শিখাবে, তারা তো সারা বছর ক্লাবে খেলে, ন্যাশনাল টিমের হয়ে, তার দেশের হয়ে যখন খেলে 10 দিনের জন্য 15 দিনের জন্য ক্যাম্প হয়, তাদেরকে বলা হয় এইভাবে খেলবে, তারা সব জানে, কারণ তাদের একাডেমি থেকেই তারা শিখে আসে। তাদেরকে নতুন করে বলতে হয় না তুমি এটা অ্যাক্সেস করতে পারবা না, ওটা। মেসি তখন চুপ করে জানে যে আমার এর পরের ইনস্ট্রাকশনটা কি আসবে, তাও মাথা নিচু করে শুনছে। আর ইভেন ফুটবলে অন্যান্য খেলার চেয়ে কোচের ভূমিকাটা আরো বেশি। আপনি কোচকে বাইরে রেখে কোচের এটা হতেই পারে না যে কোচ থাকবে না, যে কেউ দাঁড়ালেই হয়ে যাবে, বিষয়টা আমি একদমই মানছি না। আমি যখন খেলেছি, আমার সাথে পিঙ্কিও একই দলে আমরা খেলেছি, ন্যাশনাল টিমে খেলেছি, আমি ক্যাপ্টেন ছিলাম, আমরা একই সাথে খেলেছি, ইন্দো বাংলা চ্যাম্পিয়ন হয়েছি একই সাথে। তো আমরা কোচ যেটা বলেছে সেটাকে একদম সবার আগে রেখেছি। কোনো কিছু যদি কারো খারাপ লেগেছে, আমরা চেষ্টা করেছি তার সাথে 1-to-1 কথা বলতে। জি, পিঙ্কি সানোয়ার, আপনার কাছে আসছিলাম একটা গুরুতর অভিযোগও বলা যায়, সেটা হচ্ছে সিন্ডিকেটের কথা আসছে। আপনি যেহেতু বসুন্ধরা কিংসে ছিলেন এবং মেয়েরা আপনার আন্ডারে ছিল এবং বসুন্ধরা এবার দল করেনি, তো এই সিন্ডিকেটের বিষয়টা যদি আপনি আমাদের সামনে পরিষ্কার করতেন এবং দর্শকরাও জানতে পারতো। নিশ্চয়ই একটা কঠিন প্রশ্ন দিয়ে ভাই আপনি আমাকে একদম সবার সামনে ছুড়ে দিলেন। আমি একটু বলি যে ইন্টারেস্টিং একটা পার্ট যদি দেখেন আপনি, সিনিয়র প্লেয়াররা কালকে হচ্ছে আন্দোলন করলো, কিংবা তারা বললো যে তারা হচ্ছে অবসরে যাবে। ওখানে কি কোনো জুনিয়র প্লেয়ার ছিল না? জুনিয়র প্লেয়াররাও তো আসলে এই কোচের আন্ডারেই খেলেছে। সো কমপ্লেন থাকলে সব প্লেয়ারে থাকবে, তাহলে শুধু কেন সিনিয়র প্লেয়ারদের, কেন জুনিয়র প্লেয়ারদের না? এটা কিন্তু একটা চিন্তার বিষয়, এবং এটা কিন্তু একটু খতিয়ে দেখতে হবে যে জুনিয়র প্লেয়াররা কিন্তু কোচের সমর্থনে কথা বলেছে। স্পেসিফিক যদি সাবিনার কথা বলি, তার ক্যারিয়ার প্রায় শেষ। সাবিনার ক্যারিয়ার প্রায় শেষ, প্রায় 16 সাল থেকে খেলছে, 16-17 সাল থেকে খেলছে। জি, সো সিন্ডিকেটটা কিন্তু এখান থেকেই আসছে। হ্যাঁ, যে একটা জিনিস, যে আপনার যদি কমপ্লেন থাকে, একটা কোচ তো সবার সাথে সেম বিহেভ করছে, তাই না? কোচ তো আর পার্সোনালি সাবিনাকে চিনে না, পার্সোনালি মারিয়াকে চিনে না, কিংবা মাসুরাকে চিনে না। কোচ একটা টিম নিয়ে কাজ করতে আসছে। পিটার বাটলার বাংলাদেশে প্রথম আসছে, সে একটা টিম নিয়ে কাজ করছে, সো সে কিন্তু মানে সবাইকে সমানভাবে কিন্তু ট্রিট করে থাকে। তো জুনিয়ররা কমপ্লেন করছে না, সিনিয়ররা কমপ্লেন করছে। এখানে যে প্রশ্নটা উঠে আসে, প্লেইং টাইম। যতটুকু আমি জানতে পেরেছি যে প্লেইং টাইম নিয়ে একটা ঝামেলা হয়েছে, যে জুনিয়রদেরকে একটু প্লেইং টাইম উনি বেশি দিতে চান এবং সিনিয়রদেরকে একটু কম দিতে চান। এখানে আসলে ঝামেলাটার সূত্রপাত। হ্যাঁ, সিনিয়ররা এটা পার্সোনালি টেক করেছে। আমরা আপু ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলছিল, ক্রিস্টিয়ানো রোনালদোকে তো এখন সাব করা হয়েছে, হয়নি?
সো এই জন্য এখন প্রফেশনালিজম বুঝতে হবে। তবে ভাইয়া আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্লেয়ারদের দিকেও আবার এতটা স্ট্রিক্ট হওয়া ঠিক হবে না, কারণ তারা অনেক ইমোশনাল। তারা না আসলে ওই বাইরের ওয়ার্ল্ড ওই অ্যাক্সেসটা আগে ওইভাবে পায় নাই, তারা খুব রেস্ট্রিক্টেড ভাবে বাফুফেতেই তারা অনেকটা বড় হয়েছে। সো তারা যখন একটু বাইরের দুনিয়া দেখেছে, তারা আমার কাছে মনে হয় যে তারা একটু স্বাধীনতা বেশি চেয়ে ফেলে। হ্যাঁ, তার ওই প্রফেশনালিজম থেকে অনেক সরে আসে। বসুন্ধরা কিংসেও তারা ছিল অনেক সময় অনেক ইস্যুজ নিয়ে, আমাদেরকেও তাদের সাথে বারবার বসতে হয়েছে, কিন্তু তাদেরকে যখন আমরা বুঝিয়েছি তারা কিন্তু তখন বুঝেছে। আর যেটা সিন্ডিকেটের কথা বলছেন, যে এমন একটা ইস্যুর জন্য কিন্তু বসুন্ধরা কিংস লাস্টবার আসলে টিম করেনি, কারণ আসলে তাদের যে ডিমান্ডটা ছিল সাব জেতার পর, সেই ডিমান্ডটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে এখন পর্যন্ত এটা খুব আমি বলবো উইয়ার্ড বলবো, মানে এটা আসলে অবিশ্বাস্য। এরকম একটা লেগের জন্য আপনি এত ডিমান্ড করতে পারেন না। সো ওইটার জন্য কিন্তু একটা টিম পিছনে সরে এসছে। ওখান থেকে কিন্তু প্লেয়ারদের একটু বোঝা উচিত ছিল যে আসলে প্রফেশনালিজম কাকে বলে। ছেলেদের প্রফেশনালিজম নিয়েও প্রশ্ন ওঠে, কিন্তু মেয়েরা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। আমার মনে হয় তাদের ওই গাইডেন্সটা তারা ফুটবল ফেডারেশন থেকে আরেকটু দিলে বেটার, কারণ তারা আসলে ইমোশনাল, যেমন বডি শেমিং একটা কথা উঠেছে। আমার যেটা মনে হয় ভাইয়া ধারণা, তারা বডি শেমিং এর আসল মিনিংটা হয়তো বা আমরা মনে হয় পিঙ্কি সানোয়ার এই বিষয়ে একটু ব্রেকের Sure, পরে কথা sure. বলতে পারি। দর্শক, খেলার আড্ডায় নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার খেলার আড্ডায়, সাথে আছি শেখ আশিক, আর আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার এবং ক্রীড়া সাংবাদিক পিঙ্কি সানোয়ার। দুজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি। পিঙ্কি সানোয়ারের সাথে কথা বলছিলাম, আমি একটু ডালিয়া আক্তারের কাছে সুইচ করি। সেটা হচ্ছে, আমরা কথা বলছিলাম নারী ফুটবলের সাম্প্রতিক ইস্যু নিয়ে। তো ডালিয়া, যখন আমরা বলছিলাম যে এই যে প্লেয়ারদের বিভিন্ন অভিযোগ, তাদের বিরুদ্ধে অভিযোগ তারা হচ্ছে প্র্যাকটিস টাইমে টিকটক করতে চায়, ইভেন ফোন ইউজ করা, এবং এই সময় কোচের সঙ্গে গেম টাইম নিয়ে বিভিন্ন ঝামেলা, এই বিষয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো একটু জানতে চাই। আমি মনে করি যে যখন ট্রেনিংয়ে থাকবে, তার লাইফস্টাইলটা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবে। সেখানে সে তার মোবাইল অ্যাক্সেস করতে পারবে, বাট রাত জেগে মোবাইল ইউজ করলে ডেফিনেটলি পরের দিন তার প্র্যাকটিসে অবশ্যই সে মনোযোগী হতে পারবে না, তার ফিজিক্যালি সে ফুল এফোর্টটা দিতে পারবে না। সো আমার কাছে মনে হয় এই জায়গাটায় কোচ যদি স্ট্রিক্ট হয়ে থাকেন, তো এটা আমি স্বাভাবিকই মনে করি। আমি কোচ হলে আমি একই কাজ করতাম। এখানে একটা মজার ঘটনা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। সেটা হলো যে 2014-15-এর দিকে বাংলাদেশ ফুটবল দল, এটা ইয়ুথ দলই ছিল, যে এটা পাকিস্তানে খেলতে গিয়েছিল, সাবিনারাই গিয়েছিল, মারিয়া মান্দারা ছিল, তখন আরও কিছু খেলোয়াড় ছিল তখন। তো জাপানি একটা কোচ ছিল, হেড কোচ, ছোটন ভাই ছিলেন তখন অ্যাসিস্ট্যান্ট কোচ। তো উনি অনেক স্ট্রিক্ট ছিলেন। তো খেলোয়াড়রা মাঠে লেট করে আসলে তো পানিশমেন্ট পেতেই। ইভেন ছোটন ভাই একদিন পানিশমেন্ট পেয়েছেন, কারণ উনি একটু লেট করে এসেছেন। কিন্তু ছোটন ভাইয়ের এত একটা ব্যাপারটা এত সুন্দর ছিল যে উনি যখন কোচ যখন পানিশমেন্ট দিয়েছে যে জাম্পিং জ্যাক্স করো, উনি জাম্পিং জ্যাক্স করেছে এবং হাসি মুখে করেছে। তো তোমাদের কোচ যারা তোমার আইডিয়াল, তোমার কোচ যদি এটাকে মেনে নিতে পারে, কোচের পানিশমেন্ট, ওয়াই নট ইউ গাইস? তোমরা কেন পারবা না? কোচের ইনস্ট্রাকশন ফলো করতে পারবা না? তোমরা নিজেকে এমন জায়গায় নিও না যে তোমাদের ক্ষতি হচ্ছে, কারণ তোমরা দেশের জন্য কিছু করেছো, তোমরা দেশের জন্য খেলেছো, তোমরা অনেক কিছু দিয়েছো, এটা আমরা মনে করি আরও অনেক কিছু দেবার আছে। এখনই মাঝপথে তোমরা মানে বেপথে যেও না, তোমরা ট্র্যাক ছেড়ে ভিন্ন ট্র্যাকে যেও না। কারণ একবার আমার মনে হয় যে তাদের এখন একটু সংযত হওয়া উচিত। তারা যেভাবে কোথাও থেকে যদি কেউ তাদেরকে ভুল পরামর্শ দিয়ে থাকে, তাদের উচিত, যারা তাদের জন্য ভালো চায়, মানে এরকম তো ভালো চাওয়ার অনেক মানুষ আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদের সাথে কথা বলুক। তারা যেই ভুল কাজটা করেছে সেখান থেকে আমার মনে হয় তাদের একটু ব্যাকফুটে আসা উচিত। আসলে আপু, আমি যেটা বুঝি যে আসলে কখনোই একটা ক্লাব কিংবা দেশের চেয়ে প্লেয়াররা কখনো বড় হতে পারে না। সো রিপ্লেস কিন্তু সব সময় আছে, হ্যাঁ, কারণ কখনো একটা টিমের ডিসিপ্লিনের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। সে যেই ভাঙুক, সে যদি নিশ্চয়ই একজনকে যদি ডিসিপ্লিনের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়, পরবর্তীতে ট্রেনটা তৈরি হয়ে যাবে। এক্স্যাক্টলি, অন্যরাও সেটা চাইবে যে আজকে আমার এই কোচ পছন্দ হলো না, আমি এসে বললাম যে না, আমি এই কোচের আন্ডারে খেলবো না। এটা তো হতে পারে না। কোচ, কোন কোচ থাকবে কোন কোচ থাকবে না, এটা ডিসাইড করবে সেই মানে ইনস্টিটিউশন, সেই ফেডারেশন যারা আছেন। কিন্তু খেলোয়াড়রা অযৌক্তিক একটা দাবি তুলে ফেলেছে, তাদের কেউ না কেউ ইন্ধন জগিয়েছে, এটা আমার কাছে মনে হয়। এবং যদি কেউ করে থাকেন, তাহলে তার স্বার্থের জন্যই অন্যদেরকে ব্যবহার করছেন।
আচ্ছা পিঙ্কি সানোয়ার, আপনি বলছিলেন প্রথম পর্বে যেটা হচ্ছে মেয়েরা একটু বেশি ইমোশনাল এবং সেই ইমোশনাল যে ব্যাপারগুলো তাদেরকে এফেক্ট করছে, এবং আমরা যদি বলি যে ছোটন ভাই যখন আগে কোচ ছিলেন তিনিও নিশ্চয়ই বিভিন্ন ইস্যু নিয়ে শাসন করেছেন মেয়েদের, তো এখনকার যে কোচ পিটার বাটলার উনি নিশ্চয়ই ইংলিশ হওয়াতে কি তার যে ওয়েটা প্রফেশনালিজমটা আর একটু বেশি বলে কি মেয়েদের এটা নিতে কষ্ট হচ্ছে কিনা? এক্স্যাক্টলি এটাই সমস্যা হচ্ছে। আমি আপনাকে আগেই বলেছি যে দেশের যে আমি তো নিজেও ছোটন স্যারের আন্ডারে কোচিং করেছি। আমি আপু যে বললো জাপানিজ যে কোচটার কথা বলেন ওনার আন্ডারেও কিন্তু আমিও কোচিং করেছি। ডিফারেন্সটা না একদম বোঝা যায়, আপনি যখন গ্রাউন্ডে থাকবেন ডিফারেন্সটা বোঝা যায়। কারণ দেশি কোচরা না একটু মনে করেন যে তারা হয়তো একটু মাথায় হাত বুলিয়ে কথা বলছে বা বকা দিয়ে একটু পরে গিয়ে আবার হয়তো একটু শুনতে যে আচ্ছা ঠিক আছে আমি বকা দিয়ে ফেলেছি। ছোটন স্যার আমাদেরকে এইভাবেই কোচিং করিয়েছে। বাইরের কোচদের যেটা হয় যে তারা এত বেশি প্রফেশনাল, তারা এত বেশি স্ট্রিক্ট, তারা শুধু খেলাটাই বোঝে, বাকি তুমি কি মনে করলা না মনে করলা এটা তার যায় আসে না। সো এই জায়গাটাতে প্লেয়াররা আমার কাছে মনে হয় যে তারা ইমোশনালি বেশি টেক করে ফেলা। হয়তো কোচ একটা বকা দিয়েছে, যেমন টুপি নিয়ে একটা কথা উঠেছে যে মারিয়া হয়তো খাচ্ছিল, খাওয়ার টেবিলে সে টুপি পরা ছিল, সে হয়তো বা মোবাইল নিয়ে টিকটক করছিল বা কিছু একটা করছিল, কোচ গিয়ে তার মাথা থেকে টুপিটা খুলে ফেলে এবং বলে খাওয়াই মনোযোগ দাও। এটা একটু মারিয়া হয়তো বা পার্সোনালি টেক করে ফেলেছে যে কোচ এমন কেন করলো, আমার গায়ে তো বাংলাদেশের জার্সি আছে, টুপি কি আমার ক্ষতি করলো বা এমন কি হলো। ব্যাপারটা আসলে তা না, প্লেয়ারদেরও বুঝতে হবে যে কোচ অ্যাকচুয়ালি কি চান। যে কোচ যখন আসবে তার চাওয়াটা অনুযায়ী কিন্তু আপনাকে খেলতে হবে। আর আপনি কি চান সেই অনুযায়ী যদি একটা কোচ অ্যাক্ট করতে থাকে তাহলে কিন্তু সেই টিমে তার মধ্যে আমরা তো এটাও দেখি যে অনেক ভালো প্লেয়ার কিন্তু ওই কোচের ট্যাকটিক্সের সঙ্গে যাচ্ছে না বলে সে ম্যাচ পাচ্ছে না। সো আবার আমরা রিয়াল মাদ্রিদ যদি হামেস রদ্রিগেজের কথা বলি, রাইট, এই প্লেয়ারগুলো তো আসলে অনেকেই আছে কোচের ট্যাকটিক্সের সাথে যায় না, এইজন্য বেঞ্চ হচ্ছে, কিন্তু সে তো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। রাইট, এখানে কোচের সবকিছুর আগে কোচের প্রায়োরিটি তো দিতেই হবে। তবে এটাও ঠিক যে আবার কোচ যখন বেশি রুড হয়ে যাচ্ছে, আমার মনে হয় ফুটবল ফেডারেশন থেকে যেহেতু প্লেয়াররা বারবার বলছে যে আমাদের তার সাথে আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট হওয়াটাও কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি যে ক্যাপের কথা বলা হয়েছে, মনে হয় টিকটক করছিল, মনে হয় আমিও শুনেছি, মানে ক্যাপটা নিয়ে কিছু বলতে চাইছেন না, যে মোবাইলটা খাওয়ার সময় সে মোবাইল ব্যবহার করছে, খাওয়ায় মনোযোগ দিচ্ছে না হয়তো, কারণ প্রত্যেকটা টাইম কিন্তু বেঁধে দেওয়া থাকে, লাঞ্চের এতটুকু সময়, ব্রেকফাস্টের এতটুকু সময়, এই টাইমে তুমি রেডি হয়ে আসবে, এই টাইমে আমরা প্রেস মিটে যাব, এই টাইমে প্র্যাকটিসে যাব, সবকিছু বাস এই টাইমে রেডি থাকবে। পলসমলির যে ব্যাপারটা ছিল, উনি কিন্তু প্লেয়ারদের রুমেও ঢুকে যেতেন যে তোমরা খাবার লুকিয়ে রাখছো কিনা বাইরে থেকে এনে, ইভেন উনি অনেক বাইরের খাবার বের করে কিন্তু উনি ফিটনেসে হ্যাম্পার করে, উনি কিন্তু নিজে হঠাৎ করে সারপ্রাইজ ভিজিট করতো। কিছু বলেনি, এখন কেন বলছে? তারা কিন্তু সারপ্রাইজ ভিজিট করতো উনি করে, কিন্তু খাবার টাবার নিয়ে একদম ডাস্টবিনে ফেলে দিত, তোমরা খেতে পারবা না। উনিও কিন্তু এই ধরনের স্ট্রিক্ট ছিল। ওনার ব্যাপারে প্লেয়াররা তখন কমপ্লেন করেনি, কারণ তখন ছোটন স্যার টিমে ছিলেন। তো ওনার সাথেও কিন্তু কিছু ইমোশনাল ব্যাপার স্যাপার প্লেয়ারদের হতো, সেটা ছোটন স্যার ম্যানেজ করতেন। এখন যেটা সমস্যা হয়েছে, যেটা কোচও কিন্তু, কোচের কথাটাও কিন্তু শুনতে হবে। কোচ কিন্তু প্রথমেই সাফ জেতার পরে বলেছে কেন যে মেয়েদের টিমে বাইরের ইন্ধন আছে, সো তিনিও কিন্তু টিমে থাকতে চান না। সো দুই দিকে যে একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, এখানে আসলে বাফুফের রোলটা কি ছিল এটা আমার প্রশ্ন, যে আসলে বাফুফের তো আরো স্ট্রং হওয়া উচিত ছিল, যে আসলে সমস্যা কি হচ্ছে প্লেয়ার এবং কোচের মধ্যে, সেটা একটু দেখি। কি যে মহিলা উইং আছে, হ্যাঁ, এটা কি বাফুফে হয়তো ডাইরেক্ট না যাওয়া, আমি আসলে মহিলা উইং এর কথাই বলছি, উইংটা এটা হস্তক্ষেপ করা উচিত ছিল। কিরণ আপা কিন্তু ওদেরকে দেখছেন এত বছর যাবত, কিরণ আপা ওদের আমার মনে হয় সবকিছু জানেন। তো যখন এই ধরনের হচ্ছে, কিরণ আপাই তো বিষয়টা হ্যান্ডেল করা উচিত ছিল, তো উনি করেননি বিধায় আজকে এত বড় একটা জায়গায় এসেছে। হ্যাঁ, কারণ প্লেয়াররা এটা হ্যান্ডেল করা উচিত ছিল। যে গণমাধ্যমে আসা বা প্রেস মিটটা করা নিশ্চয়ই এক দুই দিনে হয়নি, এই সিচুয়েশনটা তৈরি হয়নি। আর তারা কিরণ আপার সাথে বলেছে যে আমরা কিরণ ম্যাডামকে বলেছিও, এরকম একটা কথা তারা বলেছে। তো কিরণ আপা তাদেরকে, আমি জানি না কি বলেছেন, তারপরেও যদি তারা প্রেস মিটে এসে থাকে তাহলে তার মানে যে আসলে নিজের পায়ে নিজে কোড়াল মারার মতো একটা অবস্থা। দেখেন, তারা যে বসুন্ধরা কিংস যে আপনার দলটা করলো না, এটাতে ক্ষতি কার হলো? বসুন্ধরা কিংসের না, এটা কাদের ক্ষতি হলো? মেয়েরা কিন্তু ফাইনান্সিয়ালি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইভেন এখন প্লেয়ার মানে টোটাল ফুটবলের ক্ষতি হয়েছে আমি মনে করি, কারণ একটা ভালো ক্লাব যখন আসবে সে এক দুই দিনে মোটিভেটেড হয়ে আসে। যেমন আমরা মোহামেডানে খেলেছি, মোহামেডান টিমে খেলেছি, আবাহনী তখন খেলেছে, শেখ জামাল খেলেছে, আমরা যখন ক্লাব লিগ খেলেছি। এখন বড় বড় ক্লাবগুলো আসছে না, তো বড় ক্লাব একটা দুটা যখন আসে তাদেরকেও যদি এইভাবে পিছু হটতে হয়, কিছু গুটি কয়েক দুই একজন খেলোয়াড়, সিন্ডিকেট শব্দটা ব্যবহার করা হয়েছে, খেলোয়াড়রা সিন্ডিকেট করছে,
হুইচ ইজ ভেরি মানে শকিং একটা বিষয়, এত বড় একটা ক্লাবকে। আচ্ছা আপু, আরেকটা জিনিস কি আপনার কাছে মনে হয় ডালিয়া, যেটা হচ্ছে এই যে বসুন্ধরা সরে গেল, নিশ্চয়ই পরবর্তীবার বসুন্ধরা দল গড়ার ক্ষেত্রে এখানে নিশ্চয়ই ইনডিসিশনে ভুগবে যে আমরা ওইখানে যাব কিনা মেয়েদের ফুটবলে। ইন্ডিশনে ভুগবে এবং হচ্ছে যে তারা চিন্তা করবে যে এই জাতীয় দরকার নেই আমার, নিশ্চয়ই ঝামেলা মাথায় নেওয়ার কোনো দরকার নেই। ভাইয়া এইটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে এইটার রেজাল্ট কি আসে, এটার উপর ডিপেন্ড করবে। এরপরে আসলে ক্লাবগুলা, বসুন্ধরা শুধু না, বাকি বড় দলগুলোর কথা যদি বলি তারাও আসবে কিনা। কারণ কি অলরেডি কিন্তু ফুটবল ফেডারেশনও কিন্তু একটু হার্ড লাইনে চলে গেছে। তারা কিন্তু বলেছে যে আসলে আজকে কিন্তু ইমরুল হাসান বলেছেন, সিনিয়র সহসভাপতি, উনি কিন্তু বলেছেন যে আসলে প্লেয়াররা দেশের জন্য অনেক কিছু করেছে, কিন্তু তার মানে এই না যে হচ্ছে তাদের কাছে ফুটবল জিম্মি থাকবে। ইভেন কিরণ আপাও কিন্তু বলেছে যে তোমরা এমন কিছু করো না যার জন্য তোমরা বিপদে পড়ে যাও। এখন ফুটবল ফেডারেশন যদি বলে বসে, এবং কোচ বলেছে যে অনূর্ধ্ব 19-20 দলের পাইপলাইনে ভালো প্লেয়ার আছে, তার মানে কি এটা কিন্তু ডিরেক্টলি প্লেয়ারদের দিকে বলা হচ্ছে তোমরা যদি অবসরে যেতে চাও চলে যাও, রিপ্লেসমেন্ট আমাদের কাছে আছে। এইটা কিন্তু আসলে এই সমাধানটা যদি হয় এটা কিন্তু ফুটবলের জন্য ভালো হবে না। আমি মনে করি দেখেন, এই মানসিকতা নিয়ে যদি তারা কন্টিনিউ করে সেটাও কিন্তু একটা প্রবলেম আছে, কারণ এটা রয়ে যাবে, এটা কিন্তু চলে যাবে না। 2016 সালে তো যখন সাফ গেমসে যায় ফুটবল টিমটা শিলংয়ে, তখন যে টিমটা গিয়েছিল, টিমটা রানার্স আপ হয়ে আসে সাফ গেমস, এটা তো সাফ চ্যাম্পিয়নশিপ, রানার্স আপ হয়ে আসার পরে 4 জন খেলোয়াড় শুধুমাত্র ক্যাম্পে থেকে যায়, বাকি পুরো টিমের সব খেলোয়াড়কে বাদ দিয়ে দিয়েছে। 4 জন খেলোয়াড়ের মধ্যে আমি নামগুলো বলে দিই। সাবিনা খাতুন, যিনি যে এখন ক্যাপ্টেন, সাবিনা আক্তার যে গোলকিপার ছিল ওই সময়, তারপরে ভাইস ক্যাপ্টেন ছিল মাইনু, আর একজন খেলোয়াড় ছিল মুনমুন, আনসারের প্লেয়ার। এই 4 জন রেখে বাকি সবাইকে বাদ দিয়ে দিয়েছিল। তখন তো কোনো প্রেসমিট প্লেয়াররা করেনি, কিচ্ছু করেনি। আজকে কেন তারা এরকম একটা নতুনদের আগমন হবে, এটাই খুবই স্বাভাবিক, এটা খুবই নর্মাল। প্লেইং টাইম কমে যাবে সিনিয়রদের, এটাই খুবই স্বাভাবিক। এই জন্যই তো তারা এখন কোচিং লাইনে যাচ্ছে। সে খেলোয়াড় থাকা অবস্থায় তার কিন্তু কোচেস কোর্সগুলো করে ফেলছে, যাতে ভবিষ্যতে সে কোচ হতে পারে, কিংবা টেকনিক্যাল পার্সোনাল হতে পারে। তো একটা মানুষ সারা জীবন খেলবে না, তার পারফরমেন্স একরকম থাকবে না, তো তার জায়গায় নবীন কেউ আসবে, এটাই খুব স্বাভাবিক। সেটা মেনে না নিয়ে সেখানে ক্যাওয়াস ক্রিয়েট করাটা আমি মনে করি না যে কোনো ভালো দিক। আর একটা দেখেন যে ক্লাবের যে বললেন যে ভালো ক্লাবগুলো এখন বা বসুন্ধরা আসবে না, বসুন্ধরার মতো স্ট্যান্ডার্ড ভালো ক্লাবগুলো যেগুলো বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলো আসবে কিনা, এটা তো টোটাল ফুটবলকে, উইমেন ফুটবলকে একটা ক্ষতির একটা জায়গায় ফেলে দিয়েছে গুটি কয়েক খেলোয়াড়, তাই না? আপনি অন্য ক্লাবগুলোও তো আসবে না। এটা যাদেরকে ন্যাশনাল টিম যদি কন্ট্রোল করতে না পারে, বাফুফে কন্ট্রোল করতে না পারে, মেয়েদের টিম রাখারই দরকার নেই, একে তো রাখেই না ক্লাবগুলো। এইসব দেখে তো আরো রাখবে না। বাফুফে জোর করেও টিম করতে প্রেসার করে ক্লাবগুলোকে। দর্শক, খেলার আড্ডা নিচ্ছি আরো একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত আরো একবার খেলার আড্ডায়, সাথে আছি শেখ আশিক, আর স্টুডিওতে আছেন আমার সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক জালিয়া আক্তার এবং ক্রীড়া সাংবাদিক পিঙ্কি সানোয়ার। পিঙ্কি, আপনাকে দিয়ে এই পর্ব শুরু করতে চাই। আমরা কথা বলছিলাম মেয়েদের বিভিন্ন বিষয় নিয়ে। আসলে মেয়েরা আসলে এখন পর্যন্ত যতগুলো অভিযোগ তুলেছে, আপনার কাছে কোন অভিযোগটা মনে হয় যে আসলে খুব বেশি গুরুতর অভিযোগ কোচের বিরুদ্ধে? গুরুতর অভিযোগ আমার কাছে ভাইয়া একদম পদত্যাগ চাওয়া কোচের, কিংবা আমরা নিজেরা হচ্ছে একদম হয় কোচ না হয় আমরা, এই ডিসিশনে যাওয়ার মতো কিছু হয়নি। হ্যাঁ, সবগুলাই সলভ করার মতো। যে একটু মনোমালিন্যতা হচ্ছে, এটা কিন্তু একটু বসে সর্ট আউট করা যায়। আমি বারবারই বলছি ভাইয়া, প্লেয়ার অনেক ইমোশনাল এবং কোচ অনেক স্ট্রিক্ট। এখানে অবশ্যই একটা বাফুফে থেকে নারী উইং যারাই, এবং যে কমিটি গঠন করা হয়েছে, দুর্দান্ত একটা কমিটি গঠন করা হয়েছে, আমার বিশ্বাস এই কমিটি এটা আসলে সর্ট আউট করতে পারবে দুই পক্ষের সাথে বসে। আমার কাছে মনে হয় না যে ডালিয়া পূজা আসলে খুব বাজে কোনো ডিসিশন আসতে যাচ্ছে যে প্লেয়ারদেরকে বাড়ি চলে যেতে হচ্ছে কিংবা কোচকে চলে যেতে হচ্ছে। আমি বিশ্বাস করি যে এখানে একটা ভালো একটা ফয়সালা করবেন যে কমিটি দেওয়া হয়েছে ইমরুল হাসানের অধীনে। তো ডালিয়া আক্তার, আপনার কাছে একটা জিনিস আসলে জানার ছিল, সেটা হচ্ছে এই যে মেয়েরা যে আন্দোলনটা করছে কিংবা অভিযোগটা তুলছে, সদ্যই কমিটি হয়েছে কিছুদিন আগে, এই কমিটিকে এই সময়ের মধ্যে এই আন্দোলনটা এই দাবি দাবাগুলো তোলার সময়টা কি আসলে কতটা যৌক্তিক ছিল ঠিক এই টাইমটাতে? আমার কাছে মনে হচ্ছে ওনাদের জন্য একটা বাড়তি একটা প্রেশার, একটা পেরেশানির একটা জায়গা। কারণ ওনারা কেবলই এসেছে, একটু সেট হতে পারছে না। এখন টোটাল বাংলাদেশ স্পোর্টসটাই স্থবির হয়ে আছে,
একটা একটা পজ হয়ে আছে টোটাল বাংলাদেশে Changes আসছে, সব federation-এ changes চেঞ্জেস চলতেছে। আসবে, সব চেঞ্জেস যখন চলে আসবে স্মুথলি রান করবে হয়তোবা, হোপফুলি আমরা এটাই আশা করছি ইনশাল্লাহ। তো এখানে যে কমিটিটা এসছে, এই কমিটি দায়িত্ব নিতে নিতেই তাদের একটা ঘাড়ে মানে একটা উটকো ঝামেলার মতো ইভেন হামজার ইস্যুটাকে হামজাকে ফাইনালাইজ করতেও কমিটির কিন্তু মোটামুটি সবাই একটা দৌড়ঝাঁপ গেছে। এক্স্যাক্টলি, মানে কমিটিটা আসার সাথে সাথে হামজা নিয়ে একটা হামজার ইস্যু নিয়ে, এরপরে নারী ফুটবলের যে বিষয়টা নিয়ে এসছে, এখানে আসলে ওনারা কিছু জানার আগেই অনেক কিছু মানে করতে হচ্ছে ওনাদের। বিষয়টা এরকম যে ওনারা ভালো করে বুঝবে যে আসলে এরা কারা। হয়তো বিগত কমিটির অনেকেই এখানে আছে, কিন্তু তারপর আমি মনে করি যে নতুন কমিটি, এই কমিটিতে কেউ না কেউ নতুন ইনক্লুডেড হয়েছে। তো সবাই মিলে যখন একটা কাজ করবে, আমার কাছে মনে হয় না যে তাদের জন্য খুব একটা গুড সিচুয়েশনে তারা আছে, এটা আমার কাছে মনে হয় না। তবে এটা ঠিক আমি বিলিভ করি যে এখন যে কমিটি এসছে তারা একটা ওয়েল হ্যান্ডেল করবে বিষয়টা নিয়ে, সেটা বাংলাদেশ ফুটবলের জন্য ভালো একটা দিক নির্দেশনা হবে বলে আমি মনে করি। কারণ মানে একটা সমাধান, এমন সমাধান পুরো দেখুন এই 2-3 দিন যাবত যারা মোটামুটি নারী ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে এবং সবাই সোশ্যাল মিডিয়াতে ফুটবলের গ্রুপগুলোতে যদি আমরা দেখি, যারা ফুটবলের শুভাকাঙ্ক্ষী, ফুটবল নিয়ে ফলো করে, ফুটবল নিয়ে কথা বলে, এক্স্যাক্টলি তারা কিন্তু রিয়াকশন জানাচ্ছে যে এটা করা উচিত, এটা বিভিন্ন জনের বিভিন্ন মতামত, মোরলেস একই টাইপের কমেন্টস করছে, একই টাইপের মতামত দিচ্ছে যে আপনাদের কাছ থেকেও কিন্তু আপনারা দুজনেই নারী সাবেক ফুটবলার, আপনাদের কিন্তু স্ট্যান্ডটাও সে একই রকমই। দেখেন আমরা হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে আমরা ফুটবলের বাইরে অনেক জায়গায় ইনভলভ আছি, সো আমরা কিন্তু রিয়েলিটিটা বুঝি, আমরা অনেক স্টাডি করি, আমরা অনেক কিছু দেখে এই কমেন্টগুলো করছি। ওরা একটা জায়গায় রেস্ট্রিক্টেড, ওরা এখন বাইরের জগৎ বলতেই বুঝে টিকটকটাকে, হ্যাঁ ওরা কিন্তু বাইরের ফুটবলটাকে স্টাডি করছে না। ওরা স্টাডি করলে ওরা এই দাবিগুলো উঠাতোই না যে আসলে বাইরের ফুটবল কিভাবে রান করা হচ্ছে, একটা ক্লাব কিভাবে রান করে, একটা ন্যাশনাল টিম কিভাবে রান করে, ওখানে কোচরা কতটা স্ট্রিক্ট, দেমবেলে ঘুম থেকে দেরি করে উঠে আসার কারণে, মানে প্র্যাকটিস অন টাইমে না আসার কারণে তাকে কিন্তু আমাদের এখানে অভিযোগ হচ্ছে যে দেরি করে আসার কারণে বা ডিসিপ্লিন ভঙ্গ করার কারণে আমাকে সাব করাচ্ছে, আর ওইখানে কিন্তু সাব করাচ্ছে না, তাকে ম্যাচে নামাচ্ছেই না। এক্স্যাক্টলি। সো আপনি দেখেন ওরা আরো বড় শাস্তি দিচ্ছে, ওরা রেজাল্ট এনেছে দেখে কিন্তু ওদের এখন দায়িত্বটা অনেক বেশি, ওদেরকে দেখে আগামীর ফুটবল আসবে। সো হওয়া উচিত তাদের। আমি মনে করি এখানে সাবিনাকে আরেকটু স্ট্রং রোল প্লে করতে হবে যে আমি একটা রেজাল্ট এনেছি, এই দলটা একটা রেজাল্ট এনেছে, সবাই তাদেরকে ভালোবাসে। আপনি ফুটবল গ্রুপগুলোর কথা বলছিলেন, আপনি কোন গ্রুপে দেখেছেন তাদের পক্ষে কেউ কথা বলেছে? আমার কিন্তু চোখে পড়েনি। কেন? এই মানুষগুলো কিন্তু এই যে বাইরের ফুটবল সম্পর্কে জানে। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের মতো জায়গাতে মেয়েদের ফুটবলে আসাটাই কিন্তু টাফ, রাইট। মানুষ এসে মানতে চায় না বিষয়টা। তো এইখানেও কিন্তু তাদের এই সিদ্ধান্তগুলো, এই কর্মকাণ্ডে কিন্তু অনেক গার্জিয়ান আছে যারা মেয়েদেরকে ফুটবলে দিতে চায়, তারাও হয়তো বা এখান থেকে পিছু হতে পারে না। আমরা যখন খেলেছি আপু মনে আছে যে আসলে আমরা অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছি, মৌলবাদী বলেন, অনেক কিছু পার করে আমরা ডে বাই ডে সেটা সলভ হচ্ছে, তাই না? এখন মেয়েদের ফুটবল এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে। এখন ঋতুপর্ণাকে সবাই চিনে, সানজিদাকে সবাই চিনে, সাবিনাকে সবাই চিনে। ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু ওরাই নষ্ট করছে, অবশ্যই, তাই না? সো এইটাই ওদেরকে একটু বুঝতে হবে, এটা ওদেরকে বোঝাতে হবে। এটা আমি বারবারই বলছি যে ওরা ইমোশনাল, ওরা বুঝতে পারছে না, এখানে কাউকে ওনারশিপ নিয়ে ওদেরকে বোঝাতে হবে যে মানে থিংস আর নট লাইক দিস, থিংস আর লাইক দিস, তোমরা এখানে তোমাদের কোথাও ভুল হচ্ছে, এই ভুলটা ওদেরকে আসলে ধরিয়ে দিতে হবে আমার কাছে মনে হয়, দায়িত্ব নিয়ে। তো জালিয়া, আপনার কাছে আসলে কি মনে হচ্ছে যে আসলে ঘটনাটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে? যদিও এটা এক্স্যাক্টলি বলা সম্ভব না, তারপরে আপনার মানে অভিজ্ঞতা কি বলে, কোন দিকে যাচ্ছে আসলে? না, ঘটনা কোন দিকে যাবে সেটা আমি এখনই ওইটা সুনির্দিষ্ট বলা সম্ভব না। তবে আমি মনে করি দেশের ফুটবলের ক্ষতি না হোক, এমন কিছু ঘটুক, ঘটনা যেখানেই যাক, দেশের ফুটবল ক্ষতিগ্রস্ত না হোক, উইমেন ফুটবল ক্ষতিগ্রস্ত না হোক। কারণ শুরুর দিন থেকে ফুটবলের সাথে আমি একদম প্রথম 2002-03 সালের যখন ম্যাচ, ওই দিন থেকে ফুটবল ম্যাচে আমি ছিলাম। সো আমার ইমোশনটা কিন্তু ডিফারেন্ট লেভেলে। সো আমি মনে করি না যে কোনো, মানে বলা যায় যে প্রথম প্রজন্মের ফুটবলার। এক্স্যাক্টলি, আমি সেই একদম প্রথম দিন, মানে যেটাকে এখন হোম অফ ক্রিকেট বলে, ওই মাঠে ফুটবল হয়েছিল পশ্চিমবঙ্গের যে দলটার সাথে, সেখানে ওই ম্যাচে আমি ছিলাম। তো আমার কাছে মনে হয় যে ওই দিনের ফুটবল থেকেই আজকে এত দূর ফুটবল, কারণ ফুটবলের প্রচলনটা সেদিন থেকেই তৈরি হয়েছে। এক্স্যাক্টলি, এরপর থেকেই ফুটবলটা বাংলাদেশে, এই যে পিঙ্কি একটু আগে বললো যে অনেক একটা গোষ্ঠীর বাধা এসেছিল কমলাপুর স্টেডিয়ামে, সেটা কিন্তু আসে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ওই সময়ে আমরা কমলাপুর স্টেডিয়ামে খেলছি, পাশের থেকে মিছিল করে ইট পাটকেল ছুটছে, মাঠের মধ্যে পড়ছে, খেলা বন্ধ করে রেখেছে, ওইগুলো সরিয়েছে, ওটা সর্ট আউট করেছে, দেন আমরা ম্যাচটা পুরো সময় খেলেছি।
আমি খেলেছি ওখানে, ওই ম্যাচ আমি খেলেছি। তো আমার কথা হচ্ছে যে সেই সময়ের থেকে আজকে তোমাদের ছাদ খোলা বা বাসে করে তোমাদের অভ্যর্থনা জানানো হয়, Stardom এই কোন স্টারডমটা level-এ তোমরা চলে গেছে। পেয়েছো, স্ট্রাগলটা আমরা করেছি, স্টারডম তোমরা পেয়েছো। এখন নতুন প্রজন্ম যদি তোমাদের চাইতে বেটার কিছু পায়, তোমরা কেন জেলেসি হবা? তোমাদের জেলেসি হওয়ার কোনো সুযোগ নাই। আস্তে আস্তে ডে বাই ডে এটা ডেভেলপ করতে হলে প্রত্যেকেই এটার ভাগিদার হবে, স্টেক হোল্ডার, মানে ভবিষ্যৎ প্রজন্ম এর চাইতে বেটার কিছু পাক, সেটাই তো। তোমাদের জন্য আমরা বহুবার বহু জায়গায় গলা চেঁচিয়েছি, বলেছি যে এদেরকে এটা দেন ওটা দেন, কেন এশিয়ান বাছাইতে যাচ্ছি না, কেন অলিম্পিকের কোয়ালিফাইং খেলছি না, বহু জায়গায় বহুবার বলেছি, তোমাদের সুবিধার জন্য বলেছি। আজকে ওরা যেটা করছে এটার পক্ষে আমি মোটেও তবে এখানে বলতে পারছি ছোট্ট না। করে আমি একটা জিনিস কথা বলতে চাই ভাইয়া, যেটার কারণে তারা কালকে কেঁদেছে প্রেসের সামনে, সেটা হচ্ছে তাদেরকে অনেক ট্রোল করা হচ্ছে। আমি আমাদের দেশের মানুষদের একটু বলতে চাই যে ভাই, মেয়েদের খেলাধুলাই এই দেশে অনেক কঠিন, তারা খেলছে, তারা রেজাল্ট আনছে, তাদের তাদের দিকে আসলে একটু সহানুভূতিশীল হতে হবে। কিছু হলে ট্রোল করা, মেম করা, একটা মানুষের মনোবল ভেঙে দেয়, এটা কখনো ঠিক না। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করাই যেতে পারে, যে তাদের আমরা যেটা করছি এখানে বসে, যে তাদের হয়তো কোথাও ভুল হচ্ছে সেটা ধরে, ভুলগুলো আসলে কোন দিকে গেলে সঠিক হবে। রাইট, তারা এটা ডিজার্ভ করে না, তাদেরকে এই যে ট্রোল করা হচ্ছে। ডেফিনেটলি যে কোনো জায়গায় কাউকে কিছু বললে সেখানে একটু সহনশীল হওয়া উচিত। Definitely. কিছুদিন আগেই কিন্তু লিটন দাসকে নিয়ে যেভাবে ডিরেক্ট সে ফিল্ডিং করছে, হ্যাঁ, একদম ভুয়া ভুয়া just বলে আমি যেটা। আর তুমি যেখানে দাঁড়িয়ে এরকম ডিস্টেন্সে লিটন দাসকে যেভাবে বলা হয়েছে, অ্যাটাক করা হয়েছে, মানে ও তো একদমই চুপ ছিল এবং মেনে নিয়েছে, কোনো কথা বলেনি। কারণ সে জানে সে যেটা করছে দেশের জন্য করছে, সে তার বেস্ট ট্রাই আপু, করছে। মেয়েরা ইমোশনাল। না, আমি আমারও এটা আমি একটু বলতেই বলতে হয়। চাই, মেয়েরা দে আর নট মেয়ে, দে আর প্লেয়ার, দে আর অ্যাথলিট। তারা কিন্তু গ্রোন আপ হয়েছে ওভাবে, তাদের ফিজিক্যাল মেন্টাল স্ট্রং অ্যাবিলিটির জন্যই তারা ওখানে, তারা ন্যাশনাল টিমে। আমি এখানে মনে করি যে ক্রিটিসিজম নেওয়ার মানসিকতা গ্রো করতে হবে তাদেরকে। না, ডেফিনেটলি করতে হবে। আমি ওদের থেকে আমি একটু মানুষের গ্রুমিংটাও দরকার। ডেফিনেটলি এখানেই কথা হচ্ছে যে এত বছরে আসলে তারা কোথায়, তাদের গ্রুমিংটা কি হয়েছে, ভাইয়া, তাদের প্রফেশনালিজম শিক্ষা নিয়ে তো দীক্ষার জায়গাটা কোথায় বাংলাদেশের আছে? প্রফেশনাল প্লেয়ারদের প্রফেশনালিজম নিয়ে সবসময়ই কথা হয়, কিন্তু আমি বলবো যে মানুষকে একটু সহনশীল হতে হবে। ধন্যবাদ দর্শক, খেলার আড্ডায় আজকে ছিল এই এখনকার মতো। আমরা আলোচনা করলাম মেয়েদের ফুটবলের সাম্প্রতিক সমস্যা নিয়ে। আশা করি সবকিছুরই সমাধান হয়ে যাবে। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, আল্লাহ হাফেজ।